এই ভিডিওটিতে আমরা স্লাইডিং উইন্ডো প্রোটোকল সম্পর্কে ডিটেলসে জানব। এই ভিডিওটি কমপ্লিট করার পরে আপনি বুঝতে পারবেন যে কি স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকলের কী কী ড্রব্যাক রয়েছে এবং স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করে আমরা কিভাবে এই ড্রব্যাকগুলোকে ওভারকাম করতে পারি এবং স্লাইডিং উইন্ডো প্রোটোকল কিভাবে কাজ করে আপনি ডিটেলসে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ এবং ইউজফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তো আমরা জানি যে কি ফ্লো কন্ট্রোলের জন্য যে প্রোটোকলগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই প্রোটোকলগুলোকে আমরা দুইটা চ্যানেলের জন্য ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নয়েজলেস চ্যানেল এবং আরেকটা হচ্ছে নয়েজ চ্যানেল। নয়েজলেস চ্যানেলের জন্য যে প্রোটোকলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছিল সিম্পলেস্ট প্রোটোকল, আরেকটা হচ্ছিল স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। এবং নয়েজি চ্যানেলের জন্য যে প্রোটোকলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছিল স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকল, গো ব্যাক অ্যান্ড ARQ প্রোটোকল, সিলেক্টিভ রিপিট ARQ প্রোটোকল। এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই প্রোটোকলগুলোর মধ্যে স্লাইডিং উইন্ডো প্রোটোকল কোথায়? কারণ আমরা জানি ফ্লো কন্ট্রোলের একটা প্রোটোকল হচ্ছিল স্লাইডিং উইন্ডো প্রোটোকল। তো স্লাইডিং উইন্ডো প্রোটোকল হলো গো ব্যাক অ্যান্ড ARQ প্রোটোকল এবং সিলেক্টিভ রিপিট ARQ প্রোটোকল। অর্থাৎ স্লাইডিং উইন্ডো প্রোটোকল হচ্ছে একটা রুলস যেটা বেসিক্যালি এই দুইটা প্রোটোকলকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তখন এই রুলসটা ফলো করা লাগে। সো আপনি যদি গো ব্যাক অ্যান্ড ARQ প্রোটোকল এবং সিলেক্টিভ রিপিট ARQ প্রোটোকল খুব ভালো মতো বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনার স্লাইডিং উইন্ডো প্রোটোকল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো সেটা সম্পর্কে আজকে আমরা জানবো যে কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল কীভাবে কাজ করে। তো স্লাইডিং উইন্ডো প্রোটোকল শুরু করার আগে আমরা বেসিক একটা ধারণা নিব স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকল সম্পর্কে। স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল এবং স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকল সম্পর্কে আমি অলরেডি দুইটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলে এই প্লেলিস্টে আপলোড দিয়ে রেখেছি। লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা একটা বেসিক ধারণা নেব যে কীভাবে স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকল কাজ করে। তো স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকলের মধ্যে যেই একটা রুলস ফলো করা হয় সেটা হচ্ছিল যে সেন্ডার অ্যাট এ টাইম একটাই ডেটা ফ্রেম পাঠাইতে পারবে এবং সে যখন ওই ডেটাটার জন্য করসপন্ডিং অ্যাকনলেজমেন্ট পেয়ে থাকবে দেন সে নেক্সট ফ্রেম পাঠাইতে পারবে। কিন্তু কোনো কারণে যদি সেই ডেটাটার জন্য অ্যাকনলেজমেন্ট না পায় সেই ক্ষেত্রে সে ডেটাটাকে আবার রিট্রান্সমিট করবে। তো এটা কীভাবে কাজ করে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝা ট্রাই করি। তো আমাদের একজন সেন্ডার আছে এবং আমাদের একজন রিসিভার আছে। সেন্ডার কী করবে, রিসিভারকে একটা ডেটা ফ্রেম পাঠালো, ওকে, যেটাকে আমরা ডেটা প্যাকেটও বলতে পারি। এবং পাঠানোর পরে সে কী করবে, রিসিভার থেকে একটা অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত সে কিন্তু ওয়েট করবে। তো ওই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে যদি রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠায় দেয়, সেটা সেন্ডারের কাছে পৌঁছে যায়, তখন সেন্ডার কী করবে, নেক্সট ফ্রেমটা পাঠানোর চেষ্টা করবে। তো সেন্ডার এখানে কী করলো, তার নেক্সট ফ্রেমটা রিসিভারকে সেন্ড করে দিল। এখন রিসিভার কোনো কারণে অ্যাকনলেজমেন্ট দিতে পারলো না, সেই ক্ষেত্রে সেন্ডার একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে। ওয়েট করার পরে যদি তার টাইম আউটটা হয়ে যায়, সেই ক্ষেত্রে সে কী করবে, যেই ডেটাটা সে অলরেডি সেন্ড করেছিল যেটার কারণে সে অ্যাকনলেজমেন্ট পায়নি, সেই ডেটাটা আবার কী করবে, রিট্রান্সমিট করবে। তাহলে আমরা এখানে কী বুঝলাম, স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকলে আপনি একই সাথে একটা মাত্র ডেটা ফ্রেম পাঠাতে পারবেন, মাত্র একটা ডেটা ফ্রেম অ্যাট এ টাইম পাঠাতে পারবেন এবং সেই ডেটা ফ্রেমের অ্যাকনলেজমেন্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ সেন্ডারকে ওয়েট করতে হবে নেক্সট ডেটা প্যাকেট পাঠানোর জন্য। যেহেতু সে একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত ওয়েট করে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য, তাই এখানে যখন সেন্ডার ডেটাটা পাঠালো কিন্তু রিসিভার থেকে যদি কোনো অ্যাকনলেজমেন্ট সে এই টাইমের মধ্যে পেলো না এবং তার টাইম আউট হয়ে গেল, সেই ক্ষেত্রে সে কী করবে, এই যে ডেটা প্যাকেটটা যে পাঠাইছিল যেটার জন্য সে অ্যাকনলেজমেন্ট পায়নি, সেই ডেটাটাকে আবার সে কী করলো, রিট্রান্সমিট করলো। এবং রিট্রান্সমিট করার পরে আমরা দেখলাম যে কি রিসিভারের থেকে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে অ্যাকনলেজমেন্টটা চলে আসছে। তো এই ফার্দার প্রসেস চলতে থাকে যতক্ষণ না সবগুলো ডেটা প্যাকেট সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছে যায়। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল বুঝতেই পারতেছি যে সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজটা রয়েছে স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকলের, সেটা হচ্ছিল যে অ্যাট এ টাইম মাত্র একটা ফ্রেম পাঠানো যায়। এখন আপনার ব্যান্ডউইথ যদি অনেক হাই হয়, লাইক সেন্ডার এবং রিসিভার যদি অ্যাট এ টাইমে ধরেন 1000 ডেটা নিয়ে কাজ করতে পারে একসাথে, সেই ক্ষেত্রে একটা একটা করে ডাটা পাঠানো তো আপনার জন্য লস। সেন্ডার এবং রিসিভার প্রত্যেকের জন্য কিন্তু এটা লস, কারণ এই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যান্ডউইথটা রয়েছে সেটা কিন্তু প্রপারলি ইউটিলাইজেশন করতে পারতেছি না। আর যেহেতু ব্যান্ডউইথের আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারতেছি না, সেই ক্ষেত্রে এই প্রোটোকল ফলো করে যদি ডেটা ট্রান্সমিট করা হয় সেই ক্ষেত্রে সেটার পারফরমেন্সটা খুবই পোর, মানে খুবই কম হবে। তো এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার জন্য আমরা বেসিক্যালি আজকে শিখব স্লাইডিং উইন্ডো প্রোটোকল। যে স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করে আমরা কিভাবে এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করতে পারি। তো স্লাইডিং উইন্ডো প্রোটোকল কী বলতেছে, স্লাইডিং উইন্ডো প্রোটোকল বলতেছে যে সেন্ডার থেকে রিসিভারের কাছে অ্যাট এ
টাইম মাল্টিপল ফ্রেম পাঠানো সম্ভব, এবং এই মাল্টিপল ফ্রেমের সংখ্যা কত, অর্থাৎ একই সাথে কতগুলো ডেটা ফ্রেম পাঠানো সম্ভব সেটা ডিপেন্ড করবে উইন্ডো সাইজের উপর। এটা সেন্ডার এবং রিসিভারের যে উইন্ডো সাইজ রয়েছে এবং তারা ডিসাইড করে যে একই সাথে কতগুলো ডেটা ফ্রেম পাঠানো উচিত আমাদের এই কমিউনিকেশনে, সেই উইন্ডো সাইজের ভিত্তিতেই সেন্ডার রিসিভারকে মাল্টিপল ডেটা সেন্ড করে থাকে। এবং যে ফ্রেমগুলো থাকে সেগুলোকে আমরা নাম্বার আকারে রিপ্রেজেন্ট করি এবং সেগুলোকে আমরা সিকোয়েন্স নাম্বার বলি। তো এখন আমরা একটা ক্লিয়ার ধারণা নিব যে কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল কীভাবে কাজ করে। তো লেটস স্টার্ট। সো মনে করেন যে এখানে একজন সেন্ডার রয়েছে এবং একজন রিসিভার রয়েছে, এবং সেন্ডার কী করবে, রিসিভারকে মোট 11টা ডেটা পাঠাবে এবং প্রত্যেকটা ডেটার একটা সিকোয়েন্স নাম্বার থাকে। তো আমরা এখানে সিকোয়েন্স নাম্বার সাজালাম কি 0 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত। তো এখানে টোটাল 11টা ডাটা আছে। এই ডাটা কী করবে, সেন্ডার রিসিভারকে পাঠাবে। তো এখন অ্যাট এ টাইম সে কতগুলো ডাটা রিসিভারকে পাঠাইতে পারবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, সেটা কিন্তু ডিপেন্ড করে উইন্ডো সাইজের উপর। তো আমরা মনে করি যে কি এই কমিউনিকেশনের জন্য উইন্ডো সাইজ হচ্ছিল 4। তার মানে সেন্ডার রিসিভারকে কী করতে পারবে, একই সাথে 4টা ডেটা সেন্ড করতে পারবে। তো এটা কীভাবে পসিবল এটা আমরা এখন দেখব। তো ফার্স্ট অফ অল সে কী করলো, সেন্ডার প্রথম ডেটাটা সেন্ড করলো। প্রথম ডেটাটা সেন্ড করার পরে সেটা রিসিভারের কাছে পৌঁছে গেল এবং একটা স্লাইডিং উইন্ডো তার অ্যাকশন পারফর্ম করা শুরু করে দিয়েছে যে প্যাকেটগুলো রয়েছে। অর্থাৎ স্লাইডিং উইন্ডোর কাজটা কি, যে কতগুলো ডাটা সেন্ড করা হয়েছে এবং কোনগুলোর অ্যাকনোলেজমেন্ট আসছে কোনগুলোর আসেনি সেগুলোকে সে ইন্ডিকেট করবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন যে সেন্ডার যখনই 0 নম্বর প্যাকেটটা রিসিভারকে পাঠালো, এইখানে স্লাইডিং উইন্ডো প্রোটোকলটা কি এটাকে মার্ক করে রাখছে, তার মানে 0 নম্বর ডেটাটা পাঠানো হয়েছে। এখন সেন্ডার অ্যাট এ টাইম কতগুলো ডেটা পাঠাইতে পারবে, 4 ডেটা পাঠাইতে পারবে। তাহলে সেন্ডার কি করবে, নেক্সট ডেটা ফ্রেমটাকে পাঠাই দিবে। নেক্সট ডেটা ফ্রেমটা কী ছিল, 1 ছিল। নেক্সট ডেটা ফ্রেমটা যখন রিসিভারের কাছে পৌঁছে গেল তখন এই স্লাইডিং উইন্ডো প্রোটোকল কী করলো, একটু ফার্দার বামের দিকে সরে আসলো। তো এটা কি রিপ্রেজেন্ট করতেছে, এখন 0 আর 1 সেন্ড করা হয়েছে। তো এখনও কিন্তু আরও 2টা ডেটা অ্যাট এ টাইম পাঠানো যাবে। তো 2 নম্বর ডেটাটাও পাঠাই দিল, 3 নম্বর ডেটাটাও পাঠাই দিল। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করলে একটা স্লাইডিং উইন্ডো ডেটার উপর অ্যাকশন পারফর্ম করে এবং সে বলে যে কি অ্যাট এ টাইম আমরা কতগুলো ডেটা পাঠাচ্ছি সেইটার একটা আইডিয়া আমাদেরকে দেয়। তো এখানে কিন্তু দেখতেই পারতেছেন যে সেন্ডার অ্যাট এ টাইম 4 ডেটা প্যাকেট পাঠাতে পারবে উইথাউট রিসিভার থেকে কোনো অ্যাকনোলেজমেন্ট আসা ছাড়া। কারণ আমরা স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকলে কী দেখছিলাম যে একটা ডেটা পাঠানোর সাথে সাথে ওই ডেটার করসপন্ডিং অ্যাকনোলেজমেন্ট আসার পরেই কিন্তু আমরা নেক্সট ডেটাকে পাঠাতে পারবো। কিন্তু এখানে কিন্তু সেন্ডারের একটা সুবিধা আছে, সে অ্যাট এ টাইম 4 ডেটা পাঠাইলো, একটা অ্যাকনোলেজমেন্টের জন্য কিন্তু তাকে ওয়েট করা লাগে নেই। তো এখন সেন্ডার 4টা ডেটা পাঠালো এবং রিসিভারের কাছে 4টা ডেটা গেল। এখন রিসিভার কী করবে, এই 4টা ডেটার জন্য করসপন্ডিং অ্যাকনোলেজমেন্ট পাঠানো স্টার্ট করবে। তো এখানে প্যারালাল ওয়ার্ক হবে জিনিসটা দেখেন কীভাবে। তো সেন্ডার 4টা ডেটা পাঠালো, এখন কিন্তু সে আর ফার্দার ডেটা পাঠাতে পারবে না। তো কোনো একটা ডেটার অ্যাকনোলেজমেন্ট আসলে সে ফার্দার তার কাজ প্রসেস করে যেতে পারবে। আমরা মনে করলাম যে রিসিভার সাইড থেকে আপনার 0 নম্বর যে প্যাকেটটা ছিল সেটার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট চলে আসছে। তো এখন 0 নম্বর ডেটার জন্য যেহেতু অ্যাকনোলেজমেন্ট চলে আসছে, তার মানে সেন্ডার সাইড থেকে 1 2 3 এই 3টা ডাটা সেন্ডিং স্টেজে আছে, অর্থাৎ এই 3টা ডাটা সেন্ড করা হয়েছে। তো সুতরাং আর 0 জন্য যেহেতু অ্যাকনোলেজমেন্ট পেয়ে গিয়েছে, সুতরাং এখন কি হবে, এখন জাস্ট আপনার 4 নম্বর ডেটা প্যাকেটটা সেন্ডার পাঠাই দিবে। কারণ আমরা একই সাথে 4টা ডেটা সেন্ডিং স্টেজে রাখতে পারি, 1 2 3 4 এই 4টা ডেটা কিন্তু আমরা সেন্ডিং স্টেজে রেখেছি। এগুলোর জন্য আমরা অ্যাকনোলেজমেন্ট এখনও পাইনি। তাহলে আমরা অ্যাট এ টাইম 4টা ডেটা অ্যাকনোলেজমেন্ট পাওয়া ছাড়া সেন্ডিং স্টেজে রাখতে পারি, যেহেতু আমরা 0 নম্বর ডেটার জন্য অ্যাকনোলেজমেন্ট অলরেডি পেয়ে গিয়েছি সেন্ডার সাইডে। তো এখন এই স্লাইডিং উইন্ডো কী করবে, যেহেতু 4 নম্বর ডেটা প্যাকেটটাকে পাঠাইছে, সুতরাং এই স্লাইডিং উইন্ডোটা একটু বামের দিকে সরে আসবে এবং এটা 4কেও ইন্ডিকেট করবে। তো এখন আপনি কিন্তু দেখতেই পারতেছেন যে 1 2 3 4 এই 4টা ডেটাকে ইন্ডিকেট করে রেখেছে কে, স্লাইডিং উইন্ডো। এবং 0 নম্বর ডেটাটা থেকে সে সরে আসছে। এই 0 নম্বর ডেটা ডান পাশে এই 0 নম্বর ডেটাটাকে সে সরে এসে এটা মিন করতেছে যে 0 নম্বর ডেটা প্যাকেটের জন্য আমি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গিয়েছি। ওকে, তো এইভাবে অ্যাকনোলেজমেন্ট এখন পাবে এবং সেন্ডার কী করবে, ফার্দার ডেটাগুলোকে সেন্ড করতে থাকবে। তো মনে করলাম আমরা যে 1 নম্বর ডেটা প্যাকেট, এই যে 1 নম্বর ডেটা প্যাকেটের জন্য কী করলো, রিসিভার অ্যাকনোলেজমেন্ট সেন্ডারকে পাঠিয়ে দিল। তো এই অ্যাকনোলেজমেন্ট পাওয়ার সাথে সাথে সেন্ডার কী করবে,
5 নম্বর ডেটা প্যাকেটটাকেও সেন্ড করে দিবে এবং এই 5 নম্বর ডেটা প্যাকেটটাকে সেন্ড করার পরে আপনার স্লাইডিং উইন্ডোটা আরেকটু বামের দিকে সরে আসবে, 1 থেকেও সরে আসবে। এখানে খেয়াল করছেন 1 এবং 0 থেকে সরে আসছে, কারণ 1 নম্বর ডেটা প্যাকেটের জন্য আমরা অলরেডি অ্যাকনলেজমেন্ট পেয়ে গিয়েছি। সিমিলারভাবে এখন আমরা মনে করলাম 2 নম্বর ডেটার জন্য আমাদের কি হলো, অ্যাকনলেজমেন্ট আমরা পেলাম সেন্ডার সাইডে। তাহলে এখন কি করবে, স্লাইডিং উইন্ডোটা একটু আবার সরে আসবে, কারণ আমরা ধরেন 6 নম্বর ডেটাটা পাঠিয়ে দিয়েছি। তো এইভাবে স্লাইডিং উইন্ডোটা মোট এই উইন্ডো সাইজের উপর ডিপেন্ড করে 4টা ডেটা ফ্রেমকে সেন্ডিং স্টেজে রাখতে পারবে, যে এই 4টা ডেটা প্যাকেটের জন্য আমরা কি করিনি, কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি এবং বাকিগুলো আমাদের অ্যাকনলেজমেন্ট হয়ে গিয়েছে। সুতরাং আমরা এই পুরো প্রসেসটাকে 3টা স্টেজে ভাগ করতে পারি। এই উইন্ডো সাইজটা আমাদের অনেক কিছু বুঝতে হেল্প করে। সেটা হচ্ছিল যে আপনার এই টোটাল ডেটা প্যাকেটের যে স্লাইডিং উইন্ডো যেই পোর্শনটুকু থাকে সেই পোর্শনটুকু আমাদের কি বলে, সেই পোর্শনটুকু আমাদের বলে যে কি সেন্ড বাট নট অ্যাকনলেজড। তার মানে সেন্ডার সাইড থেকে এই ডাটাগুলো অলরেডি সেন্ড হয়ে গিয়েছে, কিন্তু রিসিভার থেকে কোনো অ্যাকনলেজমেন্ট এখনও আসেনি। এবং এই স্লাইডিং উইন্ডোর যে ডান পাশ থাকে সেই ডান পাশে আপনি দেখতেই পারতেছেন যে 210, এগুলো কি মিন করে, এগুলো মিন করে যে কি এগুলো অলরেডি সেন্ড হয়ে গিয়েছে এবং এগুলোর জন্য আপনার অ্যাকনলেজমেন্টও সেন্ডার সাইডে পাওয়া গিয়েছে। সুতরাং এইগুলো পারফেক্টলি রিসিভারের কাছে পৌঁছে গিয়েছে। এবং স্লাইডিং উইন্ডোয়ের বাম পাশে যেই ডেটাগুলো থাকে সেগুলো ডিফাইন করে যে কি এইগুলো এখনও সেন্ডই করা হয়নি। ঠিক আছে, তো এই স্লাইডিং উইন্ডো প্রোটোকলের সাহায্যে কিন্তু আপনি দেখতেই পারতেছেন যে উইথাউট অ্যাকনলেজমেন্ট ছাড়া আমরা যে কোনো 4টা ডেটা ফ্রেমকে, যেহেতু আমাদের উইন্ডোজের 4, যে কোনো 4টা ডেটা ফ্রেমকে সেন্ডিং স্টেজে রাখতে পারি উইথাউট এনি অ্যাকনলেজমেন্ট, যার ফলে আমাদের যে ব্যান্ডউইথ থাকে সেটার ইউটিলাইজেশন কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে এই উইন্ডো সাইজটা কিন্তু আপনার ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে অনেক বেশি হতে পারে। লাইক 1000 যেটা যদি আপনি অ্যাট এ টাইম পাঠাতে পারেন তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার প্রসেসিং করার ক্ষমতা কত বাড়তেছে এবং ব্যান্ডউইথ উইথ ইউটিলাইজেশন খুব ফাস্ট হচ্ছে। তো আমি যদি আরেকবার একটু রিপিট করি আপনাদের জন্য, সেই ক্ষেত্রে আমি আশা করব বুঝতে পারবেন। তো আমি আবার একটু বলতেছি, ধৈর্য সহকারে শুনবেন যে স্লাইডিং উইন্ডো প্রোটোকলে কী থাকে, অনেকগুলো ডেটা থাকে এবং একটা উইন্ডো সাইজ থাকে। তো এই উইন্ডো সাইজ অনুযায়ী যতগুলো ডেটা পাঠানো পসিবল সেন্ডার কী করবে, সেই ডেটাগুলোকে পাঠিয়ে দিবে। লাইক সেন্ডার 0 ডেটা পাঠাইলো, 1 পাঠাইলো, 2 পাঠাইলো, 3 পাঠাইলো। যেহেতু উইন্ডো সাইজ 4, সুতরাং আমরা সেন্ডার 4টা ডেটা রিসিভারকে একসাথে পাঠাইতে পারবে উইথাউট এনি অ্যাকনলেজমেন্ট। আর এই অনুযায়ী 4টা ডেটা যেহেতু পাঠাইছে একটা স্লাইডিং উইন্ডো, তখন ডেটার ওপর অ্যাকশন করা শুরু করে দিবে। সে কী করবে, ইন্ডিকেট করে রাখবে কোন ডেটাগুলো একসাথে পাঠাই দেওয়া হয়েছে এবং এগুলোর জন্য আমরা অ্যাকনলেজমেন্ট এখনও পাইনি। তো এরপরে কী হবে, রিসিভার থেকে একটা একটা করে আপনার অ্যাকনলেজমেন্ট আসবে এবং সেন্ডার কী করবে, অ্যাকনলেজমেন্ট পাওয়ার সাথে সাথে ফার্দার আরেকটা ডেটা প্যাকেট পাঠিয়ে দিবে, যাতে প্যারালাল ওয়ার্কটা থাকে এবং ব্যান্ডউইথের ইউটিলাইজেশনটা অনেক হাই হয়। তো এইভাবে অ্যাকনলেজমেন্ট আসবে এবং আপনার নেক্সট ডেটা ফ্রেমগুলো সেন্ডার কী করবে, পাঠাইতে থাকবে এবং সেই অনুযায়ী আপনার স্লাইডিং উইন্ডোটাও কী করবে, স্লাইড করতে থাকবে। যেহেতু নামটাই দিছে স্লাইডিং উইন্ডো, তো সুতরাং সেই অনুযায়ী কী করবে, স্লাইডিং উইন্ডোটা স্লাইড করে 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 বামের দিকে সরে যাবে। এবং এটার 3টা অংশ থাকে। একটা প্রথম অংশটা ছিল এইটাতে আমরা কোন ডেটাগুলো ওর জন্য অ্যাকনলেজমেন্ট পেয়ে গিয়েছি সেটা ডিফাইন করে, এবং এটা ডিফাইন করে যে কি কোন ডেটাগুলো আমাদের এখনও অ্যাকনলেজমেন্ট পাওয়া হয়নি কিন্তু আমরা পাঠাই দিছি, এবং এই ডেটাগুলো মিন করে যে কি যেগুলো আমাদের ফার্দার এখনও পাঠাইতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল কীভাবে কাজ করে। থ্যাংক ইউ।